আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন একটা সত্য নিয়ে যা পশ্চিমা মিডিয়া প্রথম দিন থেকেই লুকিয়ে রাখতে চেয়েছিল। ফিরে যায় 2022 সালে ফেব্রুয়ারিতে, যখন রাশিয়া ইউক্রেনে প্রবেশ করলো। তখন পুরো বিশ্বের টিভি চ্যানেলে একটাই কথা শোনা যাচ্ছিল, রাশিয়া হেরে যাবে, পুতিন পাগল হয়ে গেছে, ইউক্রেন জিতবে। কিন্তু যারা একটু গভীরভাবে ভাবতে পারতেন, যারা আবেগের বদলে যুক্তি দিয়ে বিচার করতেন, তারা প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলেন এই যুদ্ধে রাশিয়ার জেতার সম্ভাবনা শুধু আছে না, বরং সেটাই বেশি সম্ভাব্য ফলাফল। আর যারা এই সত্যটা বলার সাহস দেখিয়েছিলেন, তাদের বলা হলো রাশিয়ার দালাল, পুতিনের এজেন্ট। আজকে 4 বছর পরে আমরা দেখব কেন তারা সঠিক ছিলেন এবং তথাকথিত বিশেষজ্ঞরা কেন ভুল ছিলেন। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সত্য যা লুকিয়ে রাখা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, কেন প্রথম দিন থেকে রাশিয়ার জেতার সম্ভাবনা বেশি ছিল? চলুন কিছু তথ্য দেখি যা মিডিয়া আপনাকে কখনো একসাথে দেখাবে না। দুই দেশের সামরিক শক্তির বিচার করি আমরা। রাশিয়ার সামরিক বাজেট ছিল প্রায় 65 থেকে 70 বিলিয়ন ডলার, আর ইউক্রেনের মাত্র 6 বিলিয়ন ডলার। রাশিয়ার কাছে ছিল 12,500-রও বেশি ট্যাঙ্ক, ইউক্রেনের কাছে মাত্র 2,500। বিমান রাশিয়ার কাছে 4,000-এরও বেশি, ইউক্রেনের কাছে ছিল মাত্র 300, তাও এখন সব ধ্বংস করে ফেলেছে। পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে সারা পৃথিবীর সবচেয়ে বেশি, 6,000-এরও বেশি, আর ইউক্রেনের কাছে 0। এটা তো গেল হার্ডওয়্যার। এবার দেখুন জনশক্তি। রাশিয়ার জনসংখ্যা 144 মিলিয়ন, ইউক্রেনের 44 মিলিয়ন, মানে 3 গুণেরও বেশি। রাশিয়ার সক্রিয় সৈন্য ছিল প্রায় 9 লাখ, ইউক্রেনের মাত্র 2 লাখ। এখন কেউ যদি বলে যে এই পরিসংখ্যান দেখে রাশিয়ার জেতার কথা বলাটা প্রোপাগান্ডা, তাহলে তো অঙ্কশাস্ত্র প্রোপাগান্ডা হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, রাশিয়া একটা পারমাণবিক পরাশক্তি, যার অর্থনীতি প্রাকৃতিক সম্পদে ভরপুর। তেল, গ্যাস, গম, সার সব কিছুতেই তারা স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে ইউক্রেন সম্পূর্ণভাবে পশ্চিমা সাহায্যের উপর নির্ভরশীল। তাদের কৃষিকাজ অস্বীকার করা যায় না, কিন্তু এই তথ্যগুলো দেখে যদি কেউ বলে রাশিয়া জিতবে, সেটা কি অযৌক্তিক? মোটেও না। আপনারা কি মনে করেন কমেন্টে জানান। কিন্তু তারপরে পশ্চিমা মিডিয়া এবং তাদের দেশীয় চাটুকাররা কি বলছিল, চলুন দেখে আসি বন্ধুরা। 2022 সালে মার্চ এপ্রিল পুতিনের সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেছে, কিয়েভ দখল করতে পারেনি, মানে রাশিয়া হেরে গেছে। ইউক্রেনিয়ান জনগণের সাহস দেখুন, রাশিয়ার না পালাচ্ছে। কত সুন্দর সুন্দর পশ্চিমা প্রোপাগান্ডা। 2022 সালের গ্রীষ্মকাল, ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করেছে। খার্কিভ থেকে রাশিয়ানদের তাড়িয়ে দেওয়া হয়েছে। জেলেনস্কি বছরের শেষে ক্রিমিয়া মুক্তি করবে বলে কি ঘোষণা দেন। কি সুন্দর সুন্দর মিথ্যা কথা! মাই গড, আল্লাহ এদের হেদায়েত দান করো। 2023 সাল, ন্যাটোর অস্ত্র পেয়ে ইউক্রেন এখন অপ্রতিরোধ্য। F-16 পেলে যুদ্ধ শেষ হয়ে যাবে বলে চাপাবাজি। এর মাঝখানে টমাহক নিয়েও কম নাটক হয়নি। এখন 2026 সালে শুরুতে এসে বাস্তবতা কি বলে, পরিসংখ্যান কি বলে, সব মিডিয়া এখন কি বলে? রাশিয়া ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে। ডনবাসের বেশিরভাগ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। ইউক্রেনের পাওয়ার গ্রিড ধ্বংস প্রায়। ইউক্রেনিয়ান যুবকরা সামরিক বাহিনীতে যোগ দিতে দেশ ছেড়ে পালাচ্ছে, বা কেউ স্বেচ্ছায় জেলবরণ মানে কারাবরণ করছে। এখন মিডিয়া কোথায়? আমরা তো শুরু থেকেই বলছিলাম এটাই দীর্ঘ যুদ্ধ হবে, মানে সেই মিডিয়ারা পুরো পোল্টি খেলো। না ভাই, তোমরা বলেছিলা রাশিয়া 3 মাসেই শেষ হয়ে যাবে। এখন ন্যারেটিভ চেঞ্জ করছো, কারণ বাস্তবতা তোমাদের মুখে চপেটাঘাত করেছে। আমি একটা কথা বলি, সব মিডিয়া আপনার বন্ধু নয়। কিছু কিছু মিডিয়া একটা ব্যবসা, আর বেশিরভাগ পশ্চিমা মিডিয়ার মূল কাজ হলো পশ্চিমা স্বার্থ রক্ষা করা, সত্য না বলা।
এবার আসি তথাকথিত বিশেষজ্ঞদের কথায়। যুদ্ধ শুরুর পর থেকে আমরা কত রকম এক্সপার্ট ওপিনিয়ন শুনেছি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্রিকায়। চলুন দেখি কিছু ভুলের মাস্টারপিস। রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে 3 মাসে। বাস্তবতা হলো IMF এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী রাশিয়ার অর্থনীতি 2024 সালে বৃদ্ধি পেয়েছে প্রায় 2.6%। আসলে এটা 4% বেড়েছে, এখানেও ভুল। G7 দেশগুলোর চেয়ে বেশি, তবে 25 সালে কিছুটা কমেছে, এটাই বাস্তবতা। যুদ্ধ যত দীর্ঘ হবে অর্থনীতি কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হবে। আর এটা মাথায় রাখতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়ার উপরে, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ ইউরোপের অনেক দেশ, জার্মানি, ফ্রান্স রাশিয়ার সাথে গোপনে ডিল করছে ট্রাম্প করার আগেই। আপনারা লিখে রাখেন, খুব দ্রুত হবে। যুদ্ধ না থামলেও পশ্চিমা সাহায্য কোথায়, ইউক্রেনে আরও কমে যাবে। পুতিনকে তার নিজের জেনারেলরাই সরিয়ে দেবে। বাস্তবতা হচ্ছে পুতিন আগের চেয়েও শক্তিশালী অবস্থানে আছেন। রাশিয়ার জনগণ সমর্থনও আগের চেয়ে বেশি হয়েছে। রাশিয়ার কাছে মিসাইল শেষ হয়ে যাচ্ছে, এটা তো আমরা 2022 সাল থেকেই শুনে আসছি। অথচ আজও রাশিয়া প্রতিদিনই ইউক্রেনের শহরগুলোতে মিসাইল হামলা চালাচ্ছে। সঙ্গে রয়েছে পুতিনের বায়োনিক চোখ, অত্যাধুনিক ড্রোন। চীন রাশিয়াকে ত্যাগ করবে, কি সুন্দর সুন্দর ট্যাগলাইন ছিল। বাস্তবতা কি? বাস্তবতা হলো চীন রাশিয়ার সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী। দুই দেশের মধ্যে বাণিজ্য রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দুই দেশ যার যার নিজেদের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করছে আর ইনকাম করছে। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি বন্ধুরা, তাহলে ইউক্রেন রাশিয়ার জন্য শুধু একটা প্রতিবেশী দেশ নয়, এটা তাদের নিরাপত্তার প্রশ্ন। গ্রিনল্যান্ড যেভাবে ট্রাম্প বলে যাচ্ছে তাদের নিরাপত্তার প্রশ্ন, সেম কেস এখানেও। কল্পনা করুন, আপনার বাড়ির সামনে যদি কেউ বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনি কি করবেন? কমেন্টে জানান। ন্যাটো ক্রমাগত পূর্ব দিকে সম্প্রসারিত হচ্ছিল। 1990 সালে ন্যাটোর সদস্য ছিল মাত্র 16টি দেশ। 2020 সালে সেটা বেড়ে হয়েছে 30টি। এর মধ্যে আবার পূর্ব ইউরোপের প্রায় সব দেশে যুক্ত হয়েছে এখন 32। যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করুন, মেক্সিকো বা কানাডা যদি রাশিয়া বা চীনের সাথে সামরিক জোট বানায়, আমেরিকা কি করবে? কি করবে তারা? 1962 সালে কিউবায় সোভিয়েত মিসাইল মোতায়েনের চেষ্টার সময় তো প্রায় পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাচ্ছিল। ইউক্রেনের ভেতরের গল্প শুনি, আসল ঘটনাগুলো শুনি। 2014 সালে মাইদান বিপ্লব, যেটাকে পশ্চিমা মিডিয়া বলে গণতন্ত্রের বিজয়, কিন্তু বাস্তবতা একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছিল। পূর্বে ইউক্রেনের রুশভাষী জনগণের উপর নিপীড়ন শুরু হয়। ডনবাস অঞ্চলে 8 বছর ধরে যুদ্ধ চলে, যেখানে 14,000 মানুষ মারা যায়। মিনস্ক চুক্তি হয়, কিন্তু ইউক্রেন তা মানে না। আর এখন আমরা জানি যে জার্মানির প্রাক্তন সাবেক চ্যান্সেলর, সেই ভদ্রমহিলা অ্যাঞ্জেলা মার্কেল নিজেই স্বীকার করেছেন মিনস্ক চুক্তি ছিল শুধু সময় কেনার জন্য, ইউক্রেনকে আরও শক্তিশালী করার জন্য। পশ্চিমারা শুরু থেকেই রাশিয়াকে ধোঁকা দিয়েছে, আর এখন বলছে রাশিয়া আগ্রাসী। সেম অর্থনৈতিক বাস্তবতা। পশ্চিমা নিষেধাজ্ঞা কাজ করেনি কেন রাশিয়ার উপর? নাম্বার 1, রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় শক্তি রপ্তানিকারক। তেল গ্যাস ছাড়া ইউরোপ বাঁচবে কিভাবে? নাম্বার 2, রাশিয়া খাদ্য ও সারের বিশাল উৎপাদক, বিশ্ব ক্ষুধার্ত হয়ে যাবে রাশিয়া ছাড়া। নাম্বার 3, চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা বিশ্বের অর্ধেক জনসংখ্যা রাশিয়ার পক্ষে বা নিরপেক্ষ। পশ্চিমারা ভুলে গিয়েছিল বিশ্ব আর 1990-এর দশকে নেই, যেখানে তারা যা চায় তাই করতে পারত। এখন 2026 সালের জানুয়ারি মাসে কি হচ্ছে চলুন দেখি সর্বশেষ পরিস্থিতি। সামরিক অবস্থান, রাশিয়া বাখমুত, মারিউপল, লুহানেক্স, দনেক্স, জাফরজিয়ার বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ইউক্রেনের বহু প্রচারিত কাউন্টার অফেন্সিভ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীতে জনবল সংকট তীব্র হচ্ছে। পশ্চিমা অস্ত্র সাহায্য কমে আসছে, কারণ তাদের নিজেদের মজুদ শেষ হয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিবর্তন, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়েছেন। ট্রাম্প বলেছিলেন তিনি এই যুদ্ধ 24 ঘন্টায় শেষ করবেন, যদিও সেটা অতিরঞ্জিত ছিল, তবে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটা সত্যি কথা। সবশেষে আবুধাবি বৈঠকে তিনি আয়োজন করেছেন, যা এখনো চলছে। সবাই আশাবাদী হচ্ছে, কিন্তু বাস্তবতা নির্মম।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে ক্লান্তি দেখা দিচ্ছে। পোল্যান্ড, জার্মানি, ব্রিটিশ ছাড়া আর কেউ ইউক্রেনকে বড় অস্ত্র সাহায্য পাঠাতে আগ্রহী নয়। অর্থনৈতিক বাস্তবতা, ইউরোপের শক্তি মানে তেল গ্যাস সংকট। তারা তো সব সময় রাশিয়ার গ্যাস তেলের উপর নির্ভর করত, কারণ কম দামে তারা এটা কিনতো। জার্মানির শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই একই কারণে। রাশিয়া তার তেল ভারত, চীন, তুরস্কের কাছে বিক্রি করছে। রুবেলের মান কমলেও রাশিয়ার রপ্তানি আয় বেড়েছে। লাখ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছে, তারা উদ্বাস্ত হয়েছে। ইউক্রেনের জনসংখ্যা দ্রুত কমছে, তরুণরা সামরিক বাহিনীতে যোগ দিতে চাইছে না। বয়স্ক এবং মহিলাদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা উঠছে। এখন বাস্তবতা হলো সম্ভবত 2026 সালের মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হলেও হতে পারে। আর সেই চুক্তিতে রাশিয়া যে ভূখণ্ড দখল করে আছে সেটা তাদের হাতেই থাকবে। যারা প্রথম দিন থেকে এই কথা বলেছিলেন তারা কি ভুল ছিলেন? না। বন্ধুরা, এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, মিডিয়া সবসময় সত্য বলে না। মিডিয়ার কাজ হলো গল্প বলা, সত্য বলা নয়। বিশেষ করে যুদ্ধের সময় মিডিয়া হয়ে যায় প্রচারণার হাতিয়ার। আমি সব সময় একটা কথা বলি, যুদ্ধ যখন শুরু হয় তখন সবার আগে মারা যায় সত্যি, দ্য ট্রুথ। তবে সব মিডিয়া এটা করে না। যারা দায়িত্বশীল তারা সব সময় সত্যি প্রচার করে, এজন্য তাদের অনেক মাশুলও গুনতে হয়। দ্বিতীয় শিক্ষা, ইতিহাস এবং ভূগোল গুরুত্বপূর্ণ। যুদ্ধ বোঝার জন্য শুধু বর্তমান জানলে হয় না, ইতিহাস জানতে হয়, ভূ রাজনীতি বুঝতে হয়। তৃতীয় শিক্ষা, সংখ্যা মিথ্যা বলে না। আবেগ দিয়ে যুদ্ধের বিশ্লেষণ করা যায় না। সংখ্যা, তথ্য, যুক্তি এগুলো দিয়েই বিচার করতে হয়। চতুর্থ শিক্ষা, পশ্চিমা দৃষ্টিভঙ্গি একমাত্র দৃষ্টিভঙ্গি নয়। বিশ্বের 8 বিলিয়ন মানুষের মধ্যে মাত্র 1 বিলিয়ন পশ্চিমে থাকে, বাকি 7 বিলিয়নের কণ্ঠস্বরও শোনা দরকার। পঞ্চম শিক্ষা, সত্য বলার মূল্য দিতে হয়। শুরু থেকে যারা সত্যি কথা বলছেন তাদের গালি খেতে হয়েছে, হয়রানির শিকার হতে হয়েছে, কিন্তু শেষে সত্যেরই জয় হয়েছে। আমার ব্যক্তিগত মত হলো এই যুদ্ধে কোনো বিজয় নেই। ইউক্রেনের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, রাশিয়ানরাও মূল্য দিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি লাভ হয়েছে অস্ত্র কোম্পানিগুলো, যারা শত শত বিলিয়ন ডলার আয় করেছে। শান্তি হোক, এটাই আমাদের সবার প্রার্থনা হওয়া উচিত। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ থেকে মূল বার্তাটা কি? সবসময় নিজে চিন্তা করুন, প্রশ্ন করুন, বিভিন্ন মতামত শুনুন। টিভিতে যা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় যা ট্রেন্ড হচ্ছে সেটাই শেষ কথা নয়। ইতিহাস, ভূগোল, অর্থনীতি, মানব মনস্তত্ত্ব এসব দিয়ে নিজে বিশ্লেষণ করুন। আর হ্যাঁ, মনে রাখবেন, আজ যে বিষয়ে সবাই একমত, কাল হয়তো দেখা যাবে সেটাই ভুল। আপনার মতামত কি? কমেন্টে জানান। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে রাখুন, যাতে এরকম আরও বিশ্লেষণমূলক ভিডিও মিস না হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল কেন কেউ গ্রিনল্যান্ড নিতে পারে না। এই ভিডিওটি আপনি যদি এখনও না দেখে থাকেন, এই ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন। সেখানে আছে নতুন নতুন চমকপ্রদ সব তথ্য, আর সেটার বিশ্লেষণ গ্যারান্টি দিচ্ছি, অনেক মজা পাবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো, কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।